আসসালামু আলাইকুম। আজকে ফেলানি দিবসে সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আমরা কথা বলতে এখানে বসেছি। প্রিয় ভাইরা, আমরা যে সময় ভারতের আগ্রাসন বিরুদ্ধে লড়াই করছি সেই সময় অনেকে খিচমাইরা বসে আছে, অর্থাৎ আমরা আন্দোলন সংগ্রাম করলেও অনেক সংগঠনই কথা বলছে না। তো আমার কথা হলো, আমরা যারা কথা বলছি আমাদের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে, তাহলে যারা কথা বলছে না তাদের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে না, অর্থাৎ তারা বেটার এনভায়রনমেন্ট পাচ্ছে ভারত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র না করার কারণে। তাহলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা শুধু একাই ক্ষতিগ্রস্ত হব, নাকি এমন উচিত ছিল যে আমরা সবাই মিলে এই সংকট মোকাবেলা করব? আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা। সেই অনুধাবন থেকে আমরা বলছি যে এই বাংলাদেশে রাজনীতি করতে হলে এখন থেকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে সবাইকে। যারা ভারতের সাথে গোপন আঘাত করবে, গোপন বন্ধুত্ব করবে, আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দেব না। আমরা যেভাবে পারি তাদেরকে ল্যাং মারব। বাংলা ভাষায় আমরা বললাম, আমরা ল্যাং মারব, যেতে দেব না। যারা এখনো পর্যন্ত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কোনো সভা সেমিনার করেনি তাদের দলীয় ব্যানারে, তাদেরকে আমরা সতর্ক করছি যে আপনারা ঈমান আনেন, আপনাদের ঈমান ঠিক করেন। পুরা বাংলাদেশ প্রস্তুত হচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আপনারা কখনো দেখেছেন যে ভারত সীমান্তে পিলার বসাতে চাইলে বিজিবিকে বাধা দিয়েছে? এখন দিচ্ছে, ভারতকে সে সুযোগ দিচ্ছে না। গত কয়েকদিন আগে একটি নদী উদ্ধারের ক্ষেত্রে আমাদের বিজিবি খুব সাহসী ভূমিকা পালন করেছে। এটা কেন হচ্ছে? কারণ আমরা আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছি। এই সময়ে লুকায়ে লুকায়ে ভারতের সঙ্গে যোগাযোগ করবেন, এইটা আমরা মেনে নিতে পারি না। আমরা আজকে কথা বলছি সীমান্তে নাগরিক হত্যা বিষয়ে। ভারতের একজন প্রতিনিধি 2018 সালের দিকে এসে বলেছিল সীমান্তে অপরাধ কমান, সীমান্তে নাগরিক হত্যা নাকি বন্ধ হবে। প্রশ্ন হলো, সীমান্তে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, হত্যা। সীমান্তে কেউ যদি জিরা কিনতে যায়, মশলা কিনতে যায়, পেঁয়াজ কিনতে যায়, অথবা গরু কিনতে যায়, তাহলে এটা কি এদের শাস্তি হত্যা, মৃত্যুদণ্ড? তাহলে যে কিনতে যাচ্ছে সে যদি অপরাধী হয়, ওই একই জায়গায় তো ভারতীয়রা বিক্রি করতে আসে, তারা অপরাধ করে না? তাদেরকে কেউ মারে না? আমরা এই জায়গাগুলো স্পষ্ট করছি। আমরা আইডেন্টিফাই করেছি গত কয়েক বছরে তারা প্রায় 27 জনের মতো শিশু হত্যা করেছে। শিশু হত্যা। সীমান্তে একজন শিশু, সে নাকি ভারতীয় বিএসএফ কে আক্রমণ করতে গেছে এবং বিএসএফ নাকি আত্মরক্ষা করতে গিয়ে এই শিশুদেরকে হত্যা করেছে। এই যে ফেলানি, একজন কিশোরী, সে কি অস্ত্র নিয়ে বিএসএফ এর উপর হামলা করতে গেছিল যে বিএসএফ আত্মরক্ষার জন্য গুলি করে তাকে হত্যা করেছে, ঘন্টার পর ঘন্টা ঝুলাই রেখেছে? আজকে ফেলানি কিন্তু আমাদের বাংলাদেশে যত নাগরিক হত্যা হয়েছে সকল নাগরিকের প্রতিনিধি। আমরা বলছি ইউনূস স্যারকে মোটেই মোদী সরকার যদি মনে করে তার ক্যাটাগরি, তাহলে ভুল ভাববে। ইউনূস স্যারের কোয়ালিটি, যোগ্যতা, মেধা এবং বৈশ্বিক শক্তি মোদীর চেয়ে কমপক্ষে 100 গুণ বেশি, এবং মোদীকে 100 বার জন্ম নিতে হবে ইউনূস সরকারের সমান হওয়ার জন্য। আপনারা কখনো দেখেছেন বিএসএফ খুঁটি বসানোর সময় বাংলাদেশের বিজিবিকে বাধা দেয় না? কিন্তু এখন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আমরা এরকম একটা পরিস্থিতি আমরা পেয়েছি। আমাদের এখানে অনেক ধরনের বক্তব্য দিয়েছে, আমাদের সকল বক্তব্য সাংগঠনিক না। আমরা এখানে প্রোগ্রামটা করছি ভারতীয় বিএসএফ এর নৃশংস হত্যার প্রতিবাদে, এবং আমরা আজকে একটি বার্তা দিচ্ছি। এই বার্তাটা দিয়েই আমরা শুরু করেছিলাম। আমরা যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি তখন ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, হুমকি দিচ্ছে, এবং সামাজিকভাবে ভারতের নিয়ন্ত্রিত মিডিয়া সহ বিভিন্ন অবকাঠামো দিয়ে আমাদেরকে তারা বাধাগ্রস্ত করছে। এরকম পরিস্থিতিতে অনেকে আবার ভারতের প্রতি নতজানু আচরণ করে তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। তাহলে কি আমরা আমাদের এই লড়াইয়ে পিছিয়ে যাচ্ছি? যেহেতু আমরা এই ধরনের বাধাগ্রস্ত হচ্ছি, তাই আমরা ভারতের সাথে যে শত্রু মনোভাব সম্পন্ন আচরণ করছি, ভারতের প্রতি যারা নতজানু আচরণ করছে, ভারতের সঙ্গে যারা ব্যালেন্স করে চলছে, তাদেরকেও আমি বলছি আমরা ক্ষতিগ্রস্ত হব, আর আপনারা আরামে আরামে ক্ষমতায় যাবেন, ক্ষমতার ভাগ নেবেন, এইসব চিন্তা ভাবনা করতে পারবেন না। আমরা উঠতে বসতে আপনাদেরকে ল্যাং মারব।
এটা আজকে আমরা এখান থেকে বলে দিচ্ছি আমাদের এই ছোট্ট ফোরাম থেকে। এবং আপনারা আমাদের বাধা কি জিনিস, এটা যারা এই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের 1টা বছর ধরে আমাদের লড়াই চলছে, এই লড়াইয়ের মধ্যে একটা প্রোগ্রামও করেননি নিজ দলের নামে। সীমান্তে নাগরিক হত্যার বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের ছেড়ে যাওয়া বন্যার বিরুদ্ধে একটা প্রোগ্রামও করেননি। তাদেরকে আমরা বলছি, আপনারা নিজেদেরকে এই কাতারে আনছেন যে আপনারা ভারতের সাথে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক নিয়ে গেছেন। আপনার সমঝোতা কোন জায়গায় আমরা পৌঁছায় দেব এখন থেকে আমরা নির্ণয় করা শুরু করছি। আপনারা সহজে পাবেন না, ভারতের সাথে দালালি করে কেউ ক্ষমতা যেতে পারবে না। আমরা সর্বোচ্চ রকমের বাধা দেব, সর্বোচ্চ রকমের বাধা দেব। হ্যাঁ, ভালো ভালো সুন্দর সুন্দর কথা আমরা শুনতে চাই না। স্পষ্ট হিসাব, আজকের বার্তা স্পষ্ট যে আমরা ভারতের সঙ্গে যারা বন্ধুত্ব করছে তাদেরকে সব ধরনের বাধাগ্রস্ত করব। এবং আমি ইউনূস স্যারের সরকারকে আজকের এই ফোরাম থেকে বলবো, আপনারা যে কটা হত্যাকাণ্ড হয়েছে, কোন এলাকায় হত্যাকাণ্ডটা হয়েছে, সেই এলাকায় ওই সময়ে বিএসএফ এর কে কে দায়িত্ব ছিল, কোন কোন ট্রুপ ছিল, কোন কোন স্টাফরা ছিল, সেটা দিয়ে নির্ণয় করা যায় যে বিএসএফ এর সম্ভাব্য খুনি কারা ওই সীমান্তে। আপনারা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা করা শুরু করে দেন, আমরা আপনাদের পাশে থাকবো, সঙ্গে থাকবো। এটা যদি না করেন তাহলে বলবো যে আপনারাও নতজন্ম বা নমনীয় আচরণ করছেন। এটা করতে হবে তো, আমার নাগরিকদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে পলিসি নিতে হবে। শুধু তাই না, এইখানে যখনই আমাদের সীমান্তের ভারতীয়রা আমাদের নাগরিককে হত্যা করবে, সঙ্গে সঙ্গে কমপক্ষে 1-150 ভারত থেকে গ্রেফতার করবেন যারা অবৈধ। এটা একটা পলিসি আসতে হবে। আপনি ছেড়ে দেবেন, গ্রেফতার করতে হবে, ভারতের দূতাবাসের রাষ্ট্রদূত যে আছে তাকে ধরে নিয়ে আসতে হবে, হাঁটু গেড়ে বসাইতে হবে। এখন তো আর চুপ করে থাকার সময় না। শুধু তাই নয়, যারা সীমান্তে নাগরিক হিসেবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা এক ধরনের শহীদ, ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এখন থেকে সীমান্তে কোনো সীমান্তে নাগরিক হত্যা হলে বড় করে জানাজা নামাজ আয়োজন করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের কুচকাওয়াজ করতে হবে এবং রাষ্ট্রের নাগরিককে পতাকা দিয়ে দাফন করতে হবে। এই কাজগুলো রাষ্ট্রের। আমরা এরকম দেখতে চাই না যে সীমান্তে একজন নাগরিক হত্যা হয়েছে, পুলিশ তড়িঘড়ি করে তাকে মাটি চাপা দেবে। এই রকম শেখ হাসিনার সময়ের নিয়ম আর দেখতে চাই না। আমরা সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে আরো শক্ত পদক্ষেপ চাই। একটা লাশ যদি পড়ে বাংলাদেশের নাগরিকের, আপনারা এই হত্যাকাণ্ড বন্ধ করার মহৎ উদ্দেশ্যে 2জন ইন্ডিয়ান বিএসএফ কে আপনারা হত্যা করবেন। যদি বিএসএফ না পান, অন্তত কিছু ইন্ডিয়ান নাগরিককে আপনারা এখানে ধরবেন, ধইরা অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছে, বিভিন্ন ধরনের মামলা দেওয়া যায়। এ সকল মামলা দিয়ে 10 বছর 5 বছরের জন্য একবারে জেল লিখে দিবেন। আমরা কিছুই না করতে করতে আমাদের জেলেদেরকে আমাদের সীমান্তের ভিতরে ঢুকে সেখান থেকে ধরে নিয়ে যায়। চিন্তা করা যায় আমার নেভি কি করে। আমরা সব জায়গায় শক্ত প্রতিরক্ষা দেখতে চাই এবং আমরা নাগরিকরা যদি প্রয়োজন মনে করেন আমাদের আধা সামরিক প্রশিক্ষণ প্রয়োজন, আমরা এর জন্য প্রস্তুত আছি, আমরা প্রশিক্ষিত হব। আমাদের বিএনসিসি আছে, আমাদের ক্যাডেট আছে। এই বিএনসিসি এবং ক্যাডেটকে আপনারা সরাসরি আধা সামরিক প্রশিক্ষণ দিয়ে দেন এবং জায়গায় জায়গায় প্রত্যেকটা স্কুল কলেজে যেখানে আছে বিএনসিসির আপনার হলো ওই লেফট লাইট এই প্রশিক্ষণ না, 2-1টা গুলি চালাতে পারবে, তারা প্রতিরক্ষা করতে পারবে, 2-1জনকে প্রতিহত করতে পারবে। আমাদের বিএনসিসি ন্যাশনাল ক্যাডেট কোর যেটা আছে, এটাকে আমাদের শিক্ষার্থীদেরকে এইভাবে প্রশিক্ষণ দেন এবং তারা যে কোনো সময়ের জন্য রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে। তাদেরকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, আইএসএসপিতে অগ্রাধিকার দেওয়া হবে, নৌবাহিনীতে অগ্রাধিকার দিতে হবে। এই আধা সামরিক প্রশিক্ষণ যারা নেবে এবং তাদেরকে একটা সীমিত পরিসরে ভাতার ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা মাঝে মাঝে বছরে একবার হোক এই কুচকাওয়াজে এই প্রশিক্ষণে এসে অংশ নেবে। এইভাবে একটা শক্তিশালী জাতি গঠনের মধ্য দিয়ে কেবলমাত্র আমরা পারি ভারতের আগ্রাসন থেকে বাঁচতে। আমাদের চতুর্দিক থেকে ঘিরে রেখেছে ভারত নামে একটা দেশ। সুতরাং আমরা যদি আমাদের প্রতিরক্ষা শক্তিশালী না করি, এখানে তুরস্ক রয়েছে, পাকিস্তান রয়েছে, ইসলামিক দেশগুলো রয়েছে। পাকিস্তান একটি দেশ, একমাত্র মুসলিম দেশে পারমাণবিক অস্ত্র রয়েছে। কেবলমাত্র ভারতের পারমাণবিক শক্তি আমাদের যখন হুমকি দেবে, পাকিস্তান নামের দেশটি আমাদের একমাত্র বন্ধুর জায়গায় আসতে পারে মুসলিম ভাই হিসেবে।
সেই জায়গা থেকে এইটাও বিবেচনা করতে হবে কিভাবে পারমাণবিক প্রযুক্তি শেয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র আমি মনে করি পাকিস্তানিরা এতটুকু নিচু মন মানসিকতা রাখে না যে আমাদের সাথে প্রযুক্তি শেয়ারিং করবে না। পাকিস্তানের সাথে অস্ত্র শেয়ারিং করেন, আর্মস কেনেন। আপনি যদি চায়না থেকে কিনতে পারেন, আমেরিকা থেকে কিনতে পারেন, পাকিস্তান থেকে কেন কিনতে পারবেন না? যে পেঁয়াজের ট্রাকগুলো আসতেছে, জাহাজ আসতেছে, ওইখান থেকে বাংলাদেশের জন্য 100 পিস রাইফেল পাকিস্তান থেকে আসলে সমস্যা কি? টাকা দিয়ে কিনবো। বাংলাদেশের সুরক্ষার জন্য সব ধরনের আমরা করছি। যত মাথা ব্যথা ভারতের হোক, সেই মাথা ব্যথাকে আপনারা আরো বাড়ায় দেন, আরো মাথা ঘুরাই দেন ওদেরকে। মাথা ঘুরায় না দিলে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা প্রমাণিত হবে না।